দাদা আপনার স্ট্যান্ড পড়ে আছে, স্ট্যান্ডটা তুলুন। এছাড়া এয়ার ফিল্টার, দুটো ব্রেক ক্যালিভার, গ্রিস। দেখো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এখানে অবস্থা। আরে বাহ, হেলমেট ছাড়া ব্রিজ দিয়ে গাড়ি চালাচ্ছে। তো তোমরাও চাইলে এরকমভাবে আমার সাথে সম্পর্কটা আরও ভালো করে তুলতে পারো। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালোই আছো। আজকে আবার একটা মোটো ব্লগ। আর এই মোটো ব্লগের যে টপিক সেটা হচ্ছে 1 বছর পর বাজাজ NS 200-এর কত সার্ভিসিং কস্ট আসছে। মানে 1 বছর ধরে তো আমি এই গাড়িটা চালাচ্ছি, তো এই 1 বছর পর এখন যাচ্ছে একটু ফুল ফ্লেজে সার্ভিসিং করাতে, কারণ গাড়িটাতে কিছু কিছু সমস্যা দেখা দিয়েছে, তো সেটাকে সলিউশন করতে হবে। তো এখন যাবো হচ্ছে জোকা ওয়েসেল বাজাজ ওয়ার্কশপ, আর সেখানে গিয়েই গাড়িটাকে আমি সার্ভিস করাবো। বাট তার আগে আমার নাম হলো সৌরভ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইবোর্ট এক্সপ্লোরার। তো চলো আর বেশি দেরি না করে মোটর ব্লগিং সেটআপ থেকে শুরু করি। আর যারা যারা চ্যানেলে প্রথম আসছো তারা একটাই রিকোয়েস্ট তাদের কাছে, যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো চলো এখন ডাইরেক্ট মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। সো আমি এখন আমাদের সেই চিরা পরিচিত সম্প্রীতি ফ্লাইওভার, মানে এটা হচ্ছে আমাদের একদম ট্রেডমার্ক। এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জন্য আমি বললাম চিরা পরিচিত সম্প্রীতি ফ্লাইওভার। তো এটা দিয়ে এখন যাত্রা শুরু করলাম। আরে যাত্রা মিস হচ্ছে আর কি ওই ওয়ার্কশপের দিকে। আর ঘুম থেকে ওঠার কথা ছিল হচ্ছে ওই 7টা থেকে 7:30-র মধ্যে, যাতে আমি একদম ফার্স্ট আওয়ারে গিয়ে ঢুকতে পারি, মানে ওই মোটামুটি 9টা 9:30-র মধ্যে। কিন্তু উঠতে উঠতেই আমার মোটামুটি 9টা বেজে গেছে আজকে। কালকে রাতে একটুখানি মুভি দেখছিলাম, তো সেই কারণের জন্য লেট হয়ে গেছে। আর কি বলবো, যখন একটু তাড়া থাকে তখনই সব থেকে বেশি লেট হয়। তো চলো এখন জোকা ওয়েসেল বাজাজ ওয়ার্কশপের দিকে যাওয়া যাক। আর এদিকে দেখো পুরো একদম কালো হয়ে আছে, আর তেমনি হাওয়াও চলছে, মানে গাড়ি ডান দিক থেকে বাদিক হয়ে যাচ্ছে। তো আজকে যে টপিক সেটা হচ্ছে যে 1 বছর পর অ্যাকচুয়ালিতে NS-এর কত খরচা হতে পারে একটা সার্ভিসিংয়ের ওপরে। তো এইটা হচ্ছে আজকে মেন জিনিস। আর আমার গাড়িতে কী কী কাজ করাবো সেটা তোমাদেরকে আমি অবশ্যই বলে দেবো। আর এখন যতটা শুনেছি হয়তো ভেতরে অ্যালাউ করে না, যদি অ্যালাউ করে তো দেন আমি নিশ্চয়ই তোমাদেরকে ভেতরে কীভাবে কাজ হচ্ছে সেটার ভিডিও ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রাইডটা একটু কন্টিনিউ করি। আর আজকে ওয়েদারটা সত্যিই খুব ভালো, এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি, তাই জন্য এখনও পর্যন্ত খুব ভালো লাগছে। বাট বৃষ্টি নেমে গেলে কিন্তু মানে আর রক্ষে নেই। তো চলো এখন গাড়িটাকে নিয়ে একটু স্পিড আপ করি, বাকি কথা মাঝপথে হচ্ছে। গাড়ি যখন মোটামুটি চলছে তখন গাড়ি তো গরম হচ্ছে, এবং গরম হওয়ার সাথে সাথে সাইলেন্সার পাইপে যে সমস্ত মাটিগুলো লেগে আছে সেগুলো যখন পুড়ছে না, বিচ্ছিরি টাইপের একটা গন্ধ বেরোচ্ছে, যেন হচ্ছে একটা মোবিল পোড়া একটা গন্ধ বেরোচ্ছে। এটা দেখবে সমস্ত বাইকের সাথেই হয়ে থাকে, আমারও হচ্ছে। মানে কিরকম একটা ইরিটেটিং একটা ব্যাপার লাগে যে এরকম একটা পোড়া গন্ধ বেরোচ্ছে। আজকে যা খুঁটিনাটি কাজ আছে সব কিছুটা করে আসবো। আর এছাড়া গাড়িটাকে আমি ভেবেছিলাম যে একবার ইন্স্যুরেন্সে ক্লেম করাবো, তার কারণ হচ্ছে আমার রিসেন্টলি বলতে গেলে কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমার মনে হচ্ছে গাড়ির যে টিটা আছে সেটা বেঁকে গেছে, হতে পারে মেবি। আর গাড়ি কোনো সময় একটুখানি হেলে থাকছে, তো এটাও একটা বিশাল বড় একটা প্রবলেম। সেটা আজকে আমি দেখিয়ে নেবো, দেন যেটা ওরা বুঝবে সেটা তো বলবে, আমার সাথে শেয়ার করবে, দেন তারপর ডিসাইড আমি করব। দাদা আপনার স্ট্যান্ড পড়ে আছে, স্ট্যান্ডটা তুলুন। আচ্ছা লোক মায়ের স্ট্যান্ড পড়ে আছে, এদিকে গাড়ি নিয়ে দৌড়চ্ছে। আর আমাদের তো গাড়িতে স্ট্যান্ড পড়ে থাকলে গাড়ি স্টার্টই হবে না, মানে স্টার্ট থাকলেও অফ হয়ে যাবে। এখন পৌঁছালাম আমি তারাতলার মোড়, এখনও দিল্লি বহুত দূর হ্যাঁ। আজকে মনে হচ্ছে না যে 4টে-5টার আগে বাড়িতে ঢুকতে পারবো বলে, আজকে অনেকটাই টাইম লাগবে। আমাদের সাউথ সেকশানে এই যে তারাতলা থেকে আপ টু জোকা অবধি যে মেট্রো চালু হয়েছে, সত্যি কথা বলতে গেলে এটা মানে বেশি লোক ব্যবহার করছে না। তার কারণ হচ্ছে এক তো স্টেশনগুলো একটু দূরে, আর তারপরে মানে আধ ঘন্টা ছাড়া মেট্রো সেরকম লোক হচ্ছে না। মানে অ্যাকচুয়ালি এটা যদি এখন স্প্ল্যানেডের সাথে কানেক্ট করে দিত তাহলে খুব ভালো হতো। মানে প্রত্যেকটা মানুষের কাছেই এটা একটা মানে বিশাল বড় একটা সুবিধার জায়গা হয়ে যেত, যে একদম এখান থেকে ট্রেন ধরে স্প্ল্যানেড পৌঁছে যাবো। বাট সেটা হয় না, এটা অ্যাকচুয়ালি জোকাতে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। তো দেখা যাক ইন ফিউচার কী হয়। তাই জন্যে এই পুরো মেট্রো সেকশনটা একদম পুরো ঘাটায় চলছে।
আর এই রাস্তায় কিছু সিগন্যালের পর সিগন্যাল আছে ভাই, উফ বিরক্তি লাগে এত সিগন্যাল খেতে। তো গাইজ বহুত জাম কাটিয়ে এখন সবে পৌঁছালাম ঠাকুরপুকুর, এখনও জোকা অবধি যেতে হবে। এক পশলা বৃষ্টি পিছন দিকে হয়ে গেছে, বাট এদিকটায় আবার বৃষ্টি হয়নি, বাঁচো এখনও পর্যন্ত যে ভিজতে হচ্ছে না। দেখা যাক এবারে বাড়ি ফেরার সময় কতটা কপাল ভালো হয় বা কতটা কপাল সাথ দেয়, এটাই দেখার। তোমরা যারা যারা আমার এই চ্যানেলে প্রথম আসছো তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে এই ইনফরমেটিভ ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে ওদের একটা আইডিয়া হয়ে যাবে যে এনএস গাড়ি নিলে পরে সেটা 200 হোক বা 400 হোক, তাতে মিনিমাম কত খরচা 1 ইয়ার পর হতে পারে। তো এই হচ্ছে বাজাজের শোরুম, এটা হচ্ছে ওয়েসেল বাজাজের শোরুম। আমি যাব হচ্ছে ওয়েসেল বাজাজের ওয়ার্কশপ। তো ওয়ার্কশপটা করেছে জোকা, একটু কাছাকাছি করলে ভালো হতো, বাট ওই ওয়ার্কশপটা অনেকটা বড়। নিচে রয়েছে হচ্ছে ট্রায়াম্পের সার্ভিস সেন্টার, আর উপরে রয়েছে বাজাজের সার্ভিস সেন্টার। তো দুটো গাড়ি এখানে একদম সার্ভিস হয়। তো ফাইনালি এখন পৌঁছালাম হচ্ছে জোকা। আর আমি জীবনে কখনো মানে এত লেট করে অন্তত সার্ভিস সেন্টারে আমি যাই না, কারণ এত লেট করে সার্ভিস সেন্টারে গেলে পরে না ফিরতে অনেক লেট হয়ে যায়, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হয়, কারণ আশেপাশে সত্যি কথা বলতে গেলে কোনো ভালো দোকান নেই। আর সেই সব কারণের জন্য আমি বাড়িতে খাওয়াটাই বেশি প্রেফার করি দুপুরবেলাটায়। তো আজকে জানি না এক্স্যাক্টলি কী হতে চলেছে, মিনিমাম 4-5টার আগে তো আজকে বাড়িতে ফিরতেই পারবো না যতটা আমার মনে হচ্ছে। এবার দেখো, কপাল যদি ভালো থাকে তাহলে তাড়াতাড়ি কাজ হয়েও যেতে পারে, কিন্তু আমার কপাল তো এতটা ভালো হওয়ার নয়। তো বাজাজের এই যে ওয়ার্কশপ যেটা জোকাতে রয়েছে সেটা হচ্ছে জোকা ইন্ডাস্ট্রিয়াল পার্কে রয়েছে। এখানকার যদি তোমাদের ফোন নাম্বার লাগে সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা যদি লোকেশান লাগে তাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো এখন যাই হচ্ছে জোকা ওয়েসেল বাজাজ ওয়ার্কশপে। দেখো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এখানে অবস্থা কি, এখানে হিরোর গোডাউন রয়েছে, মানে হিরোর যে সমস্ত গাড়ি আছে সেই সমস্ত গাড়ির গোডাউন রয়েছে এখানে। প্রচুর গাড়ি আছে আজকে দেখতে পাচ্ছি, বাপরে বাপ। সকালে 11টার সময় এসছি, আর এখনও পর্যন্ত গাড়িটা ওয়াশ হচ্ছে, মানে অনেকগুলো কাজ হয়েছে, দেখাতে পারিনি তার কারণ হচ্ছে এখানে অ্যালাউ করছিল না ভেতরে ঢুকে কিছু একটা ভিডিও বানানোর জন্য। তো তোমাদেরকে বলে দিই কী চেঞ্জ করেছি। সামনের অয়েল সিলটা চেঞ্জ করেছি আবার, তার কারণ হচ্ছে কোম্পানি ফিটেড, ওটাই আমি লাগাতে চাইছিলাম তো ওটাই ফিটিং করেছি। এছাড়া এয়ার ফিল্টার, দুটো ব্রেক ক্যালিভার গ্রিস, এছাড়া দুটো ব্রেক প্যাড, কুলেন্ট থাকে সেই কুলেন্টটা টপ আপ করেছি। আর তাছাড়া রেডিয়েটারে কিছু একটা সমস্যা হয়েছিল গাড়ির, কারণ এটা তো অয়েল কুল ইঞ্জিন, তো সেই কারণের জন্য রেডিয়েটারে ওই সমস্যাটাকে মিটিয়েছি। মানে সব মিলিয়ে 1 বছর পর গাড়িতে এরকমভাবে যে কাজটা হলো, তাতে আমার খরচা গেল হচ্ছে 3000 টাকা। তো এটা থেকে একটা তোমরা বেসিক আইডিয়া পেয়ে যাবে যে এক্স্যাক্টলি তোমরা NS 200 বা NS 400 যদি তোমরা চালাও তাহলে সেক্ষেত্রে কত টাকা কি মানে একটা সার্ভিসে মানে খরচা হতে পারে। আর সত্যি এই সার্ভিসটা করাটা দরকার ছিল, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে, গাড়িতে জল খাচ্ছে, তো গ্রিসিং বা এই সমস্ত জিনিসপত্রগুলো সত্যি খুব দরকার ছিল। তো সেই কারণের জন্য অ্যাকচুয়ালিতে আজকে এখানে আসা। আর জোকা ওয়েসেল বাজাজের ওপেনিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে সন্ধ্যে 6টা অবধি। আর এই বাজেটটাও একটু মাথায় রেখো, যাতে তোমাদের একটা সুবিধা হবে যে ইন ফিউচার যদি তোমরা সার্ভিস করাতে আসো তাহলে এই টাইপের একটা বাজেট নিয়ে তোমরা এগোতে পারো। এখনও পর্যন্ত আমি মোবিলটা চেঞ্জ করিনি, তো ইঞ্জিন অয়েলটা যখন চেঞ্জ করব সেটা তো ওর সাথেই আবার অ্যাড হয়ে যাবে, কারণ ওটা আমি এখান থেকে চেঞ্জ করাবো না, ওটা আমি আমার পার্সোনালভাবে আমি মোতুলের 7100 10W 50 এরকমই সামথিং কিছু একটা আছে, তো
তো ওটা আমি ঢালবো, তাহলে আমার গাড়িটা কমপ্লিটলি পুরো রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর মাঝখানে এদের আবার এই ভিজিটার্সরা এসেছিল, তারা এই সব কিছু খতিয়ে দেখছিল যে কেমনভাবে কী কাজ হচ্ছে, তাই জন্য আরও একটু লেট হয়েছে। ঘড়ির কাটায় বাজে 4:30। ও আরেকটা জিনিস তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে গাড়িতে সামনের চাকা যে অ্যাক্সেল হয়, সেই অ্যাক্সেলটা আমার কোনো কারণবশত হয়তো বেঁকে গেছিলো, তো সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে। মানে সব মিলিয়ে এই বিলিং অ্যামাউন্টটা হয়েছে। তো চলো এখন বাড়ির দিকে যাই। আর তো বেশি কিছু এখানে আর দেখানো নয়নি, আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, এটাও আমার সবথেকে বেশি খারাপ লাগলো। কবি কবি হতা হয়, তো এটা মেনে এখন বাড়ির দিকে যাই আর তোমাদেরকে এই জিনিসগুলো বলে দিলাম, দেখিয়ে দিলাম, তাতে তোমাদেরও কিছু বুঝতে আর কি সুবিধা হয়ে যাবে। তো চলো এখন যা দেখা হবে মোটোব্লগিং সেটআপে দেখা হবে, গাড়িটা ওয়াশ হয়ে আসুক, দেন তারপরে বাড়ির দিকে যাচ্ছি। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 yeah. Go, 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 yeah. Go, go, go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. To the system, I don't wanna be a slave. I've been doing shit my way, or the highway. And in the driveway is a nice way. গাড়িটা সবে ওয়াশ হয়ে নেমেছে, আর এদিকে রাস্তার অবস্থা দেখো কি অবস্থা, মানে একদম নোংরা ব্যাপার। মানে গাড়িটাকে যে ধুয়ে নিয়ে এলাম, তার কোনো মান মর্যাদা ইজ্জত কিচ্ছু থাকবে না। কি অবস্থা, দেখি এই উপর দিয়ে যদি একটু নিয়ে যাওয়া যায় গাড়িটাকে। ওরে চলো, এই যাত্রায় তো একটু সাইড দিয়ে বেরোতে পারলাম। কি আর বলবো, এত নোংরা অবস্থা এই জায়গাটাতে, কাদা 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 কাদা, পুরো সেই স্যান্ডি সাহার মতন যে ডায়লগটা হয়, পুরো কাদা কাদা এরকম ব্যাপার হয়ে গেছে। যাই হোক, এসব মজা ফজা বাদ দিই। মজা বাদ দেওয়ার পর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:29। ও মাই গড, 5:29 বাজে নাকি? আমি এখন সবে বাড়িতে যাবার জন্য জোকা ওয়ার্কশপ থেকে এখন বেরোলাম, এসেছিলাম 11টা। ভাবা যায়, মানে শরীরে খাওয়া দাওয়া তো কিছু নেই, আর এরকমভাবেই ছিলাম। আর এখানে আশেপাশে সেরকম কোনো খাবার দাবারের কোনো জায়গা নেই, একেবারে বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করবো, এটাই আমার প্ল্যান। তো চলো, বাকি কথা আগে রাস্তা যেতে যেতে হচ্ছে। বাইকটা সার্ভিস সেন্টারের ওখান থেকে বার করার পর যেরকম পরিমাণে জল দেখেছিলাম, আমার তো মোটামুটি মন খারাপ হয়ে গেছিলো যে রাস্তাঘাটে মোটামুটি এরকমভাবে ভিজেই থাকবে। হ্যাঁ, অবশ্যই জল থাকবে না, বাট না, রাস্তাঘাট একদম পুরো শুকনো খটখটে রয়েছে। আর সত্যি কথা বলতে গেলে, নতুন বাইক যদি ধুয়ে নিয়ে আসার পর, মানে বাইক হোক বা 4 চাকা হোক, ঠিক আছে, এটা যদি ধুয়ে নিয়ে আসার পর যদি আবার গাড়িটা সেম কন্ডিশন যদি নোংরা হতে থাকে না, তাহলে সব থেকে বেশি খারাপ লাগে। আর গায়ে লাগে যে কেন গাড়িটাকে আমি এখন ধোয়াতে গেলাম। তো সেই একটা ব্যাপার তো রয়েছে। একটা জিনিস ভালো হলো, আমার গাড়ি ওই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটা আমি তোমার সাথে কখনো শেয়ার করিনি। তো অ্যাক্সিডেন্টটা হওয়ার পর আমার গাড়িটা কীরকম একটা বাদিকে টানছিল। তো যে আর কি সার্ভিস ইঞ্জিনিয়ার আমার গাড়িটাকে নিয়ে কাজ করলো, সে বললো যে এখন তুমি চালিয়ে দেখো, এখন আর ওই প্রবলেমটা হবে না। কারণ অ্যাক্সেলটা বাঁকা ছিল এবং ফর্ক আপ ডাউন, মানে সেটিংটা আপ ডাউন ছিল। তো এই সমস্ত কারণের জন্যই অ্যাকচুয়ালিতে গাড়িটা তোমার বাদিকে টানছিল। তো দেখা যাক, ব্রিজে উঠে সেটাকে আমি চেক করব, আর কতটা কি ভালো কাজ করেছে সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর এন্ডে জানাবো। তো সেটা জানার জন্য তো অতি অবশ্যই প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তার কারণ হচ্ছে যারা NS 200 হোল্ডার বা NS 400 হোল্ডার, তারা একটু জানতে পারবে যে 1 বছর পর যদি আমি যে সমস্ত কাজগুলো করিয়েছি, এই সমস্ত কাজগুলো সার্ভিসের সময় তো হয়, কিন্তু 1 বছর পর আমি এই সমস্ত জিনিসগুলো কাজ করার প্রয়োজনটা পড়লো, তো কত খরচা হতে পারে সেটা NS 200 বলো বা NS 400 বলো, সেখান থেকে তারা একটা আইডিয়া পেয়ে যাবে, তাদের জন্য ভালো হবে সেটা। এই পুরো ডায়মন্ড হারবার রোডটা না এতটা পরিমাণ কনজেস্টেড থাকে, যার জন্য একটুখানি গাড়িটা শান্তি মতন চালানোও যায় না। আর প্রত্যেকটা সিগন্যাল খাচ্ছি, প্রত্যেকটা সিগন্যাল, মানে জাস্ট বিরক্তি লেগে যাচ্ছে। এক তো পেয়েছে খিদে, তার মধ্যে স্নান হয়নি, তার মধ্যে প্রত্যেকটা জায়গা থেকে যদি এরকমভাবে সিগন্যাল খাই, তাহলে আর কি বলবো। সবে বেহালা চৌরাস্তা টপকালাম, মানে সিগন্যালেই জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে।
কি আর বলবো, এই সিগন্যাল নিয়েই চলতে হবে জীবন। সিগন্যালটা কোথাও একটা গিয়ে সেফটি, কিছু বলার নেই সেখানে। বাট প্রত্যেকটা জায়গায় এত সিগন্যাল খাচ্ছি যে ভালো লাগছে না। সো ফাইনালি গাইজ, এখন তারাতলার কাছাকাছি একদম চলে এসেছি। আর বিগত 5-6 কিলোমিটার যে গাড়িটা আমি চালাচ্ছিলাম, গাড়িটা চালিয়ে একটা জিনিস আমি এটা ফিল করলাম যে গাড়িটা পুরো মাখনের মতন দৌড়চ্ছে। আর ব্রেক প্যাডগুলো যে চেঞ্জ করা হয়েছে এবং ক্যালিবারগুলো গ্রিস করা হয়েছে, তো সেগুলোও কিন্তু কোথাও একটা গিয়ে মানে ব্রেক খুব সুন্দর খেলছে, মানে একটা অসম ফিল, একটা ভালো একটা ফিল হচ্ছে। তো সেটা বলে বোঝাতে পারবো না। তাছাড়া যে আর কি আমার এই গাড়ির কাজটা করেছে, সে অনেক যত্ন সহকারে কিন্তু কাজটা করেছে, কিছু জিনিস আমাকে বলে দিয়েছে। তো সেগুলো শোনার পর আমি ভাবলাম হ্যাঁ সত্যি এটা আমার জানার দরকার। যেমন গাড়ির চেনের মাপ কতটা থাকবে রাইট সাইড আর লেফট সাইডে, চেন একটাই কিন্তু এখানে মাপের একটা জায়গা দেওয়া রয়েছে, সেখানে কত থাকবে। আচ্ছা, তার উপরে কত হাজারে গিয়ে স্পার্ক প্লাগগুলোকে চেঞ্জ করতে হবে, আর কত হাজারে গিয়ে থ্রটেল ক্লিন করাতে হবে। আমি থ্রটেল ক্লিন এর আগে একবার করিয়েছিলাম, বাট তাও আমাকে বলে দিল প্রত্যেক 5000 কিলোমিটার ছাড়া ছাড়া থ্রটেল ক্লিন করাটা উচিত। এবারে তোমার গাড়ি যদি তুমি মেনটেন করে চালাও তাহলে সেই ক্ষেত্রে অত বেশি লাগবে না, তুমি 10,000-এ গিয়েও তুমি করাতে পারো। তো এই যে টুকটাক যে ব্যাপারগুলো যেগুলো আমাকে নলেজে দিয়েছে, এটা কিন্তু বিশাল বড় হেল্প হয় ডেলি লাইফে আমাদের জন্য। কারণ আমরা যেভাবে আর কি গাড়ি চালাই, ঠিক আছে, বিশেষ করে বর্ষাকালে, মানে গাড়ি তো ওরকমভাবে মেনটেন করা যায় না বর্ষাকালের দিকে। তো তখন গিয়ে কোথাও একটা এটা মনে হয় যে আবার গাড়িটা ধোবো, আবার নোংরা হবো, কিন্তু এগুলোই হচ্ছে নেগলিজেন্সি। বর্ষাকালের সময়তে গাড়িতে সবথেকে বেশি সার্ভিসিং করানোটা উচিত, এটা আমাকে বলল। কারণ বর্ষাকালে জল খাচ্ছে, কাদা খাচ্ছে, তো সেই সব জায়গাগুলো যেগুলো ব্রেক ক্যালিবার থাকে বা স্ট্যান্ডের জায়গা থাকে বা চেনের বিভিন্ন জায়গা থাকে, সেই সমস্ত জায়গাগুলোতে না জং পড়ে যায়। তো ভালো জিনিস আমি যেটা দেখলাম যে মানে খুব যত্ন সহকারে কাজটা করেছে। কখনো আমার এটা মনে হয়নি বা এটা বলে দিতে হয়নি, ওটা বলে দিতে হয়নি, শুধু একটা জিনিস আমাকে মনে করিয়ে বলে দিতে হয়েছে যে তুমি একটুখানি ব্রেক অয়েলটা দেখে নাও। তো অ্যাজ ইট ইজ খুলে দেখলাম যে কোনো ব্রেক অয়েলের এখানে আর প্রয়োজন নেই, কারণ ফুল রয়েছে। তো সেখান থেকে আমাকে বললো তুমি কি খুব মেনটেন করে গাড়ি চালাও? আমি বললাম মেনটেন বলতে গেলে হ্যাঁ মেনটেন তো অবশ্যই করি, কারণ করতে হবে। কারণ দেখুন গাড়ি আমারই, গাড়ি তো আর অন্য লোকের নয় যে মেনটেনেন্সটা আমার দায়িত্ব নয়। বাট মেনটেনটা আমি করি, আর এই মেনটেনটা করি বলেই এত সুন্দরভাবে গাড়িটা রয়েছে। বলছে ভালো কথা, মেনটেন রাখাটা ভালো। তো আমার সাথে অনেক কথা শেয়ার করলো, তো দেখে বেশ ভালো লাগলো। মানে এরকমভাবে সাপোর্ট যদি রাখে তাহলে মানুষের সাথে মানুষের সম্পর্কটা খুব ভালো হয়। তো তোমরাও চাইলে এরকমভাবে আমার সাথে সম্পর্কটা আরও ভালো করে তুলতে পারো। চাইলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো এই ভিডিওটাকে, যদি তোমাদের ভালো লাগে। তো আমি জানি কিছু তোমাদেরকে দেখাতে পারিনি এই ভিডিওতে, শুধু খালি বলতে পারো যে মোটো ব্লগটাই এখানে হাইলাইটে হচ্ছে। বাট কি করবো বলো, রুলস আর রুলস, তার মধ্যেও লুকিয়ে ছড়িয়ে 2-3টে ভিডিও আমি শ্যুট করেছিলাম, বাট ওরা বাউন্ড করছিল। তো চলো এখন ব্রিজে ওঠা যাক। সো ফাইনালি এখন আমি উঠলাম সম্প্রীতি ফ্লাইওভারে। এবারেই হচ্ছে আসল টেস্টিংয়ের ব্যাপারটা, যে গাড়ির ব্যালেন্স কতটা পরিমাণ ঠিক হয়েছে সেটা দেখো। যে গাড়ি চালায় সে তো দেখে বুঝতেই পারে যে গাড়ির ব্যালেন্স কোথায় বিগড়েছে না বিগড়েছে। তো আমিও বুঝতে পারতাম যে গাড়ির ব্যালেন্সটা অ্যাকচুয়ালিতে বিগড়ে রয়েছে। তো সেই কারণের জন্যই এখন এই টেস্টিংটা সত্যি খুবই দরকার। তো চলো গাড়ির স্পিডটাকে একটুখানি তুলে হাতটাকে ছেড়ে জাস্ট দেখতে হবে যে ব্যালেন্সটা কতটা পরিমাণ ঠিক হয়েছে। বাট এখন তো দেখছি গাড়ি এসেই যাচ্ছে। একটু ফাঁকা পেলে এই টেস্টিংটা করব। আর ডান দিকে দেখো কত সুন্দর লাগছে এই ল্যান্ডস্কেপটা, কারণ সূর্য এখন অস্ত যাচ্ছে, বাট চোখের মধ্যে যে আলোটা পড়ছে না সেটা মারাত্মক। তো চলো গাড়ি এখন 70-এর ওপরে। তো এখন দেখি গাড়িটা অ্যাকচুয়ালিতে কীরকম ব্যালেন্সে যাচ্ছে। গাড়িটা এখনও কীরকম একটা বাদিকে টানছে। আমার মন বলছে যে টিটা বাঁকা রয়েছে, কারণ আগে একটা ইঞ্জিনিয়ার দেখে আমাকে বলেছিল যে
আই থিঙ্ক টিটা বাঁকা আছে, তো টিটা কদিন পরে যাব, গিয়ে চেঞ্জ করাবো, ওটার জন্য ইন্স্যুরেন্সে ফেলতে হবে গাড়িটাকে, তো রাখতেও হবে। তো দেখা যাক কতটা কি হয়। বাট আমি যখন প্রথম চালিয়েছিলাম, মানে এই গাড়িটাকে যখন প্রথম আমি সার্ভিস সেন্টার থেকে বার করে যখন গাড়িটাকে চালাম, তখন আমি যখন টেস্টিংটা করলাম তখন দেখছিলাম যে অ্যাকচুয়াল গাড়িটা কিন্তু ঠিকঠাক যাচ্ছে, কিন্তু এখন জানি না কেন আমার মনে হচ্ছে যে না, গাড়ি এখনও হালকা বাদিকে টানছে। দেখা যাক, আরেকবার ট্রাই করব এখন। তো চলো এখন ট্রাই করা যাক। এটা প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করো না। কি হয়েছে এখানে, তেল শেষ? বাহ, আরে বাহ, হেলমেট ছাড়া ব্রিজ দিয়ে গাড়ি চালাচ্ছে। আমাদের এখানে পুলিশগুলো একদম পুরো নিকাম্মা হয়ে গেছে, এত সুন্দর। আবার পিছনে ঘুরে দেখছে, এদিকে হেলমেটটা হাতে রয়েছে, হেলমেটটা পরতে পারছে না। মানে কতটা পরিমাণ এদের সাহস আছে। আমি তো ভাই এই ব্রিজে উঠলে পরে সবসময়তে আমি হেলমেট পরেই গাড়ি চালাই। তো যাই হোক, सबका अपना अपना मर्जी होता है, हम क्या करें, हम तो फिलहाल गरीब आदमी है बाबू, हमारा बात कौन सुनेगा। কিন্তু তোমরা হেলমেটটা কিন্তু অতি অবশ্যই মাথায় রেখে গাড়ি চালিও, কারণ ওটা ভীষণ জরুরি বাইকারদের জন্য। আজকের মতন এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হও। এবং যারা NS200 চালায় এবং 400 চালায় তাদের জন্য এই ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। বাই বাই।